শাশুড়ির স্বর্ণের হার হারিয়ে ফেলার অপরাধে যেদিন আমার তালাকের সিদ্ধান্ত হয়, সেদিন আমার স্বামী নীরব ছিলেন, ভালো মন্দ কিছুই বলেননি। রাতে শোবার সময় আমি তার গায়ে হাত রাখলাম, নরম গলায় বললাম, সামান্য একটা গহনা হারিয়ে যাবার কারণে আমায় আপনি দিবেন? সারা জীবনের একটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাবে? তিনি জবাব দিলেন না, পাশ ফিরে শুয়ে পড়লেন। বুকে পাথর চাপা দিয়ে চোখ বুজে রইলাম। কত স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর সংসারে পা রাখে। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন জীবন, নতুন কত প্রত্যাশা, সব কিছুই যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। ঘটনা শুরু গতকাল রাতে। কাজকর্ম সেরে শোবার আয়োজন করছি, হঠাৎই শাশুড়ি মা আমার ঘরে এলেন। নরম গলায় বললেন, এ বাড়িতে থাকতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমি মাথা দোলালাম, বিনয়ের সবটুকু দিয়ে বললাম, না মা, এখানে কোনো সমস্যা হচ্ছে না, এখানে বেশ ভালোই আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, গলায় একখানা সোনার হার পরিয়ে দিয়ে বললেন, আমার বাবা আমাকে এই হারটা দিয়েছিলেন, সেকালের খাঁটি সোনা, আজকাল কোথাও তুমি এর দেখা পাবে না। হারখানা সত্যি বেশ সুন্দর, হালকা ফ্যাশনের, শুষ্ক কাজ না হলেও অনেক বেশি চমৎকার। গলায় পড়েছি, তাই খুব সহজেই এর ভার বুঝতে পারছিলাম। কম করে হলেও 4 ভরি স্বর্ণ আছে। শাশুড়ি মা বললেন, কালকে তোমার বৌভাত, ওই ছোট মতো করে আয়োজন করেছি। এতদিন নানান ব্যস্ততায় অনুষ্ঠানটা বাকি পড়ে গেছিল, ভাইমো তো বাড়িতে ছিল না। সব কিছু মিলিয়ে আর করা হয়ে ওঠেনি। অবশেষে আগামীকাল তারিখ ঠিক করা হয়েছে। তোমার শ্বশুরের অফিসের কজন লোক আসবে, বাকি আমরা আত্মীয় স্বজন। কালোই এই হারটা পড়বে, কেমন? মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। ছোটবেলার কথা খুব একটা মনে নেই আমার। এতটুকু জীবনের বেশিরভাগ সময় কেটেছে এতিমখানায়, নামে মাত্র পড়াশোনা শিখেছি। তারপর হঠাৎ একদিন শ্বশুর আব্বুর সাথে দেখা, এতিমখানা পরিদর্শন করতে এসেছিলেন। চা নিয়ে তার সামনে গিয়েছিলাম, তিনি আমাকে দেখেই পছন্দ করে ফেললেন। লাবণী ম্যাডামের সাথে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব লাগলেন। বনেদি বাড়ি, ছেলের চরিত্র ভালো, নামি দামি কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করে। ছেলের বয়স 30 পেরোয়নি, ভাগ্য ভালো থাকলে সরকারি চাকরিও পেয়ে বসতে পারে। লাবণী ম্যাডাম তড়িঘড়ি করে জরুরি মিটিং ডাকলেন। এতিমখানার সবাই আমাকে অনেক ভালোবাসে। এতিমখানার গুরুত্বপূর্ণ পদের সবাই আমার ভাগ্যর প্রশংসা করে বললেন, এমন কপাল কজনের হয়। মা বাপ থাকার পরেও অনেকের কাছে এমন সম্বন্ধ সোনার হরিণ। গাদা গাদা টাকা দিয়েও ঘটক ধরেও জোগাড় করতে পারে না। সেখানে মাইশার ভাগ্য দেখো, সৌভাগ্য যেন নিজে হেঁটে ওর দরজায় এসে দাঁড়িয়েছে। সুরভি ম্যাডাম বললেন, এত তাড়াহুড়ার কিচ্ছু দরকার নেই। ছেলের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে। বড় লোকের আদুরে ছেলের সাথে এতিম মেয়ের বিয়ের প্রস্তাব রহস্য ছাড়া আর কিছুই নয়। হতে পারে ছেলে বকে গেছে, তাই তড়িঘড়ি করে বিয়ে দিতে চাইছে। ম্যাডাম শুধু কথাগুলো বলেই ক্ষান্ত হননি, নিজের দায়িত্ব নিয়ে সব খোঁজখবর করলেন। রোহনের বন্ধুমহল প্রতিবেশী কারোর সাথে কথা বলতে বাদ রাখেননি। তার খোঁজাখুঁজি দেখে এতিমখানার সভাপতি সাহেব তো বলেই বসলেন, ভাবসাব দেখে মনে হচ্ছে সুরভি ম্যাডামের যেন নিজের মেয়ের বিয়ে। ম্যাডাম অত্যন্ত স্পষ্টভাবে বললেন, এখনকার সব মেয়ে আমার নিজের, সবার বেলায় একই কাজ করব, আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। অনেক খোঁজাখুঁজির পর ম্যাডামের কাছ থেকে হ্যাঁ সূচক সম্মতি পেয়ে বিয়ের আয়োজন শুরু হলো। বিয়েতে ছেলেপক্ষের বেশি লোক না আসলেও এতিমখানার সবাই অনেক আনন্দ ফুর্তি করেছিল। বিয়ের পর এ বাড়িতে চলে এলাম। শাশুড়ি মা নিজে সাথে নিয়ে আমাকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখালেন। 18 কাঠা জমির ওপর 3 তলা বাড়ি, ওপরে 2 তলায় 4টে করে মোট 8টা ঘর শোবার জন্য। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি আছে। নিচতলার বড় একটা অংশ জুড়ে বসার জায়গা, সোফা পাতানো। পশ্চিম পাশে রান্নাঘর, তার সামনের দিকে খাবার টেবিল, সব কিছু খুব পরিপাটি করে গোছানো। শাশুড়ি মা আমাকে সবটা দেখাচ্ছিলেন, আর এসব তৈরিতে কত কি খরচ হয়েছে তার বর্ণনা দিচ্ছিলেন। বাড়ির অন্য সব লোককে উপেক্ষা করে তিনি এই কাজটা করেছিলেন এবং কেউ তাকে বাধা দিতে আসলো না। সৌজন্যতা দেখিয়ে বলল না, মেয়েটা সবে এসেছে, পরে ধীরে সুস্থে দেখে নেবে। বাড়ি ঘুরে দেখার ব্যাপারটা আমাকে একটুও ভালো লাগেনি। বেশ ভালোই বুঝতে পারছিলাম উনি আমাকে ওনাদের প্রতিপত্তি দেখাতে চাচ্ছেন। খুব সূক্ষ্মভাবে আমাকে দেখিয়ে দিতে চাচ্ছেন যে তারা আর আমি এক নই, আমার অবস্থান অনেক নিচে, তাদের চাকর বাকরদের কাছাকাছি। মানে তিনি এমনভাবে বলছিলেন, সবগুলোই আমার মনে গিয়ে লাগছিল।
বিয়ে বাড়িতে হই হুল্লোড় লেগে থাকলেও এই বাড়িতে কেমন যেন নিশ্চুপ ছিল। রাতে খাবার সময় আমার চাচাতো ননদ বলল, ভাবি তো কিছুই খেতে পারতেছে না, ইলিশ মাছের কাঁটা বাছতে অসুবিধা হচ্ছে নাকি? মাথা দুলিয়ে না বললাম। সে আমার পাতে বেশ কয়েক টুকরো গরুর গোশত তুলে দিয়ে হাসলো। মেয়েটার নাম সুমনা, ফাহিমের চাচা চাচির একমাত্র মেয়ে, বেশ মিশুক এবং সরল স্বভাবের। খাওয়া শেষে আমাকে বাসর ঘর পর্যন্ত এগিয়ে দিলেন। বাসর রাতে আহামরি তেমন কিছুই হয়নি। ফাহিম বললেন, এসব শাড়ি গহনা পরে থাকতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো, বাথরুম ওইদিকে। ব্যাগ থেকে কাপড় বের করে নিয়ে বাথরুমে ঢুকলাম। আমার আগের কাপড়গুলোর মধ্যে তুলনামূলক একটু ভালো দেখে দুটো থ্রি পিস সাথে নিয়ে এসেছিলাম, তার থেকে একটা পরলাম। মুখ হাত ধুয়ে বাইরে এসে দেখি ফাহিম খাটে বসে ল্যাপটপে কাজ করছেন। আমাকে দেখে সহজ গলায় বললেন, বিয়েতে খুব ঝামেলা, সারাদিন অনেক ধকল গেছে, শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে ঘুমাবো। কথাগুলো বলে তিনি ব্যালকনিতে চলে গেলেন। কি করবে বুঝতে পারতেছিলাম না, চুপচাপ খাটের ওপর বসলাম। ওইভাবে রাত কেটে গেল। ফাহিম ঘরে আসলেন না। সকালে বললেন, কাল রাতে কাজ করতে করতে চোখে লেগে গেছিল। তার কথায় কৈফিয়ত দেওয়ার ব্যাপার ছিল না, না ছিল কোনো আবেগ অনুভূতি, যেন তার বলতে ইচ্ছে করছে তাই বলছেন। সেদিন দুপুরে খাওয়ার পরেই ফাহিম বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। শাশুড়িমা বলেছিলেন অফিসের কাজে বাইরে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ফাহিম চলে যাবার পর আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। কানাঘুষা শুনেছি বিয়েতে তার মত ছিল না, বাবার জোরাজুরিতে বিয়ে করতে রাজি হয়েছে। এসব শুনে কষ্ট পেলেও প্রকাশ করেনি। তার মতো সুদর্শন যুবক আমার মতো একটা সাধারণ মেয়েকে কেন পছন্দ করবে? কি আছে আমার? কিছুই নেই। বাবা মায়ের পরিচয় জানি না, এতিমখানায় বড় হয়েছি। সেভাবে পড়াশোনা করা হয়নি। কোনো রকমে দাখিল পরীক্ষা দিয়েছিলাম, পাশ করতে পারিনি। এমন একটা মেয়েকে কেউ কেন পছন্দ করবে? বৌভাত উপলক্ষে আজ সকাল থেকে বাড়িতে বেশ অনেক লোক এসেছে। তাদের কেউ নিয়ে গেছে কিনা জানি না, তাও ঠিক বুঝতে পারতেছি না। অনুষ্ঠানের সময় হারটা আমার গলায় ছিল। খেতে বসার আগে চাচি শাশুড়ি বললেন, এসব জিনিসপত্র পরে খেতে অসুবিধা হবে, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, ভালো মতো খেতে পারবে। সত্যি মোটা জামদানি শাড়ি আর গহনার ভারে অস্বস্তি লাগছিল, তাই ঘরে গিয়ে কাপড় বদলে নিলাম। হারটা খুব সাবধানে আলমারিতে তুলে রাখলাম। খাওয়া দাওয়া পর্ব শেষে সবাই যার যার মতো করে বাড়ি চলে গেল। আত্মীয় স্বজন চলে যাওয়ার পর শাশুড়ি মা আমায় ডেকে নিয়ে হার ফেরত চাইলেন। ফেরত দিতে গিয়ে দেখি হার নেই। সারা আলমারি ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও হারটা দেখতে পেলাম না। শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, বাড়ি মাথায় তুলে বললেন, এমন অলক্ষী মেয়েকে তিনি ঘরের বউ করে রাখবেন না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাড়ির কেউ তার কোনো কথার প্রতিবাদ করলো না। ফাহিমও কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমার শ্বশুর তার বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়ার পর বাইরে গিয়েছিলেন। আমার শ্বশুর আব্বা বাড়িতে আসার সাথে সাথেই আমার শাশুড়ি একদম রাগের মাথায় সব কিছু বলে দিলেন, এমনভাবে দোষ চাপালেন যেন আমি হাঁটা চুরি করে নিয়েছি। অনাথ আশ্রমের মেয়ে, এখানে এসেছি তাদের সব কিছু চুরি করে নেওয়ার জন্য। আমার শ্বশুর আব্বু আমার পক্ষে কথা বললেও আমার শাশুড়ি সেটা মানতে চায়নি। আমার শাশুড়ি এমনকি আমার গায়ে হাতও তুলেছিল, এতে আমার শ্বশুর আব্বু বাধা দিয়েছিল। তারপর আমার শ্বশুর আব্বুকেও আমার ব্যাপারে আমার সাথে সম্পর্ক দিয়ে অনেক ধরনের কথা বলেছিল। এরপর পুলিশকে ডাক দেয়। আমার স্বামী স্বয়ং ওইখানে দাঁড়িয়েছিল, তিনি একটা কথাও বলেননি। তার তো বিয়েতে কোনো রাজিই ছিল না, আমি চলে গেলেই বাকি, না গেলেই বাকি। এরপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে যায়। ওইখানে আমি 3 দিন থাকি। পুলিশ কোনো প্রমাণ করতে পারেনি যে আমি হারটা চুরি করে নিয়েছি, বরং এটাই প্রমাণিত হয়েছে আমার শাশুড়ি তার বাড়ির কাজের লোককে দিয়ে হারটা চুরি করেছিল। তারপরে আমার সুরভি ম্যাডাম সেখানে আসে। ম্যাডাম আমাকে দেখে অনেক কান্না করেছিল। ওই দিন ম্যাডামের সাথে আবার আমি সেই অনাথ আশ্রমে চলে যাই। এর কয়েক মাস পরে তাদের বাড়ি থেকে কাগজ চলে আসে। আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যায়। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি হারটা চুরি করিনি, এটা প্রমাণিত হয়েছে। এর থেকে আর আমি বেশি কিছুই চাইনি।